আজকের ক্লাস হচ্ছে AOA আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তো MOA আর AOA দুটোই হচ্ছে কোম্পানির ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। AOA-তে কী লেখা থাকে? AOA-তে কোম্পানি চালানোর জন্য যে যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন কি? এটা হচ্ছে একরকম গাইডলাইন, যে গাইডলাইনটাকে ফলো করে ডিরেক্টররা সমস্ত রকম কাজ করবে। ঠিক আছে, এই রুলসের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। তো এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কোথায় লেখা থাকবে? আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে। কী কী লেখা থাকবে? জাস্ট লাইক কতগুলো এক্সাম্পল দিয়েছি। অ্যাবাউট লিয়েন অন শেয়ার, লিয়েন মানে হচ্ছে সত্ত্ব, লিয়েন অন শেয়ার লোন সংক্রান্ত ইনফরমেশন। আচ্ছা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ডিভিডেন্ড পেমেন্ট, কখন কোম্পানি ডিভিডেন্ড পেমেন্ট করবে সেই সম্পর্কেও লেখা থাকবে। অ্যানুয়াল মিটিং, কবে কবে অ্যানুয়াল মিটিং হেল্ড হবে সেই সম্পর্কেও কোথায় লেখা থাকবে? AOA-তে লেখা থাকবে। আচ্ছা, রিজার্ভ মেকিং পলিসি, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব রিজার্ভ তৈরির কিছু পলিসি থাকে, যে কোন পলিসিতে আমরা রিজার্ভ তৈরি করব। ঠিক আছে, এই রিজার্ভ মেকিং পলিসিও আমার কোথায় লেখা থাকবে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকবে। এরকম আরও অনেক কিছু লেখা থাকে, আমি এটা কয়েকটা এক্সাম্পল দিলাম। তো এবার কোয়েশ্চেন হচ্ছে, এটা তৈরি করা কি ম্যান্ডেটরি? দেন আমার অ্যান্সার হলো ইয়েস, এটা তৈরি করা ম্যান্ডেটরি। তুমি নিজে তৈরি করো তো ভালো, তুমি যদি নিজে তৈরি না করো, কোম্পানি অলরেডি তোমার জন্য কিছু শিডিউল তৈরি করে রেখেছে, তোমাকে সেটা মেনটেন করে যেতে হবে। ঠিক আছে, তো এই শিডিউলগুলো কী কী বলা হয়? AOA লেখা থাকে শিডিউল 1-এর আন্ডারে F থেকে J পর্যন্ত। F থেকে J পর্যন্ত কী লেখা থাকে? টেবিল F হচ্ছে সেই সমস্ত কোম্পানির জন্য যারা লিমিটেড বাই শেয়ার্স, তাদের জন্য টেবিল F। আচ্ছা, টেবিল G হচ্ছে সেই সমস্ত কোম্পানির জন্য যারা হচ্ছে লিমিটেড বাই গ্যারেন্টি উইথ শেয়ার ক্যাপিটাল। টেবিল H হচ্ছে সেই সমস্ত কোম্পানির জন্য যারা লিমিটেড বাই গ্যারেন্টি উইথ নো শেয়ার ক্যাপিটাল। টেবিল I হচ্ছে সেই সমস্ত কোম্পানির জন্য যেখানে আনলিমিটেড কোম্পানি উইথ শেয়ার ক্যাপিটাল। টেবিল J হলো আনলিমিটেড কোম্পানি উইথ নো শেয়ার ক্যাপিটাল। মানে তোমার কোম্পানি যদি হয় লিমিটেড বাই শেয়ার্স, তাহলে অলরেডি AOA তোমার জন্য তৈরি করা আছে। কোথায় আছে? শিডিউল 1-এর টেবিল F-এর আন্ডারে তোমার জন্য AOA মানে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা আছে। তুমি সেই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী চলবে। ঠিক আছে, যদি তুমি চাও তোমার কোম্পানিতে এর সাথে সাথে আরও নতুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাড হবে, তাহলে তুমি AOA-তে সেটা অ্যাড করতে পারো। আর যদি তুমি অ্যাড না করো, তাহলে যা রুলস আছে তোমাকে সেই অনুযায়ী চলতে হবে। ঠিক আছে, নেক্সট, যদি আমি অল্টার করতে যাই তাহলে আমাকে কি স্টেপস ফলো করতে হবে? আমি আমার কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আমি অল্টার করতে যাই, তাহলে আমাকে কি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে? অল্টার করতে গেলে মানে সাপোজ ধরে নাও আমার লোন সংক্রান্ত যা ইনফরমেশন অলরেডি ওখানে ছিল, আমি সেটাকে চেঞ্জ করতে চাই। অথবা অ্যাবাউট লিয়েন অফ শেয়ার, এটা পরে গিয়ে তোমরা একটা কেস ল পাবে, আমি এটাকে চেঞ্জ করতে চাই। ঠিক আছে, মানে আমার শেয়ারের ওপর সত্ত্ব কী রূপ আছে? যাদের পার্টলি পেইড শেয়ার, আমার প্রিভিয়াসলি কোম্পানিতে লেখা ছিল যে পার্টলি পেইড শেয়ারের ওপর কোম্পানির নিজস্ব সত্তা ধারণ করে রাখবে, কিন্তু পরবর্তীকালে আমি চেঞ্জ করতে চাই পার্টলি পেইড তো থাকবেই, সঙ্গে সঙ্গে ফুললি পেইডের ওপরেও, যাদের কাছে পার্টলি পেইড আর ফুললি পেইড দু রকমেরই শেয়ার আছে, তারা যদি 1 টাকাও বাকি রাখে পার্টলি পেইডের জন্য, তাহলে তার ফুললি পেইডেরও আমার কাছে লিয়েন থাকবে। আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে আমার কোম্পানির আর্টিকেল চেঞ্জ করতে হবে। আমাকে কি স্টেপ ফলো করতে হবে? তো প্রথমত
আমাকে বোর্ড মিটিং ডাকতে হবে, ঠিক আছে? বোর্ড মিটিংয়ে ডিসিশন হবে, আমাকে বোর্ড মিটিং ডাকলাম, এখানে ডিসিশন নিতে হবে কি চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে। চলো, ডিসিশন হয়ে গেল যে আমরা লিয়েন অন শেয়ারের ওপরে এই চেঞ্জটা করতে চাই। এই ডিসিশন নিয়ে নেওয়ার পরে আমাকে এসআর পাস করাতে হবে, মানে আমাকে কি ডাকতে হবে, জেনারেল মিটিং ডাকতে হবে। জেনারেল মিটিংয়ে যখন সমস্ত শেয়ার হোল্ডাররা উপস্থিত থাকবে, তাদের 75% শেয়ার হোল্ডার আমার এই ডিসিশনের সাথে একমত হতে হবে। তার মানে আমাকে কি পাস করাতে হবে, স্পেশাল রেজলিউশন পাস করাতে হবে। স্পেশাল রেজলিউশন যখন পাস করানো হয়ে গেল, এবার আমাকে ওই অ্যামেন্ডমেন্ট কপি অফ আর্টিকেল, পরিবর্তিত আর্টিকেল প্লাস কপি অফ স্পেশাল রেজলিউশন প্লাস ফিজ কাকে জমা দিতে হবে, আর ও সিকে, ঠিক আছে? কত দিনের মধ্যে, উইদিন 15 days। আর কোনো স্টেপ নেই। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট বোর্ড মিটিং ডাকতে হবে। বোর্ড মিটিংয়ে সমস্ত ডিরেক্টররা মিলে ডিসাইড করলো যে আমার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কোন ধরনের চেঞ্জ আসবে। চেঞ্জের ডিসিশন নেওয়া হলো, ডিসিশন নেওয়ার পর জেনারেল মিটিং ডাকা হবে। জেনারেল মিটিংয়ে সমস্ত শেয়ার হোল্ডাররা উপস্থিত হবে এবং সেখান থেকে স্পেশাল রেজলিউশন পাস করা হবে। তার মানে কি, মিনিমাম 75% শেয়ার হোল্ডার আমার এই ডিসিশনের সাথে একমত হতে হবে। স্পেশাল রেজলিউশন পাস হলো, আমার সমস্ত স্টেপ কমপ্লিট কোম্পানির তরফ থেকে। এবার কি করতে হবে, যেটা পরিবর্তিত হয়েছে ওই পরিবর্তিত আর্টিকেলের কপি প্লাস স্পেশাল রেজলিউশন যেটা আমি পাস করেছি তার কপি প্লাস কিছু ফিজ কাকে জমা দিতে হবে, আরওসিকে। কতদিনের মধ্যে, 15 days মধ্যে, ঠিক আছে? এরপরে আরও একটা জিনিস, আচ্ছা, যদি প্রাইভেট টু পাবলিক or পাবলিক টু প্রাইভেট হয়, তাহলেও আমার এওএতে কিছু চেঞ্জ আসে, ঠিক আছে? কারণ প্রাইভেট কোম্পানির আর্টিকেল আর পাবলিক কোম্পানির আর্টিকেলের মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? কিছু তো অবশ্যই চেঞ্জ আসবে। ধরো প্রাইভেট থেকে পাবলিক হচ্ছে অথবা পাবলিক থেকে প্রাইভেট হচ্ছে, সেক্ষেত্রে আমার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যে ধরনের চেঞ্জ আসবে সেই ধরনের চেঞ্জের জন্য আমাকে ট্রাইব্যুনালের অ্যাপ্রুভাল কপি লাগবে। ফার্স্ট কেস, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার কার অ্যাপ্রুভাল লাগবে, ট্রাইব্যুনালের অ্যাপ্রুভাল, তার সাথে লাগবে এসআরের কপি, তার সাথে লাগবে পরিবর্তিত এওএ প্লাস ফিজ। তার মানে এক্ষেত্রে আমার এক্সট্রা কী লাগছে, ট্রাইব্যুনালের অ্যাপ্রুভাল, ঠিক আছে? নেক্সট, সেকশন 8 কোম্পানি। সেকশন 8 কোম্পানি মানে হচ্ছে দানশীল কোম্পানি, ঠিক আছে? কি কোম্পানি, দানশীল কোম্পানি। তার মানে এই কোম্পানির যদি চায় যে এওএতে কিছু চেঞ্জ করবে, তাহলে এই ক্ষেত্রে এসআরের কপি সমেত এসআরের কপি, এওএ কপি, ফিজ প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে। এই ক্ষেত্রে এক্সট্রা কী লাগলো, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল। প্রাইভেট টু পাবলিক হলে এক্সট্রা লাগছে আমার ট্রাইব্যুনালের অ্যাপ্রুভাল,
যদি সেকশন 8 কোম্পানি এওএতে চেঞ্জ করতে চায় তাহলে আগের তো সব কিছুই লাগছে, বাট এক্সট্রা কি লাগছে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল। ক্লিয়ার? চলো, এওএ আমরা বুঝে গেলাম, এওএতে এটা ছাড়া আর কিছু নেই। এবার চলে আসছি লিমিটেশন অফ অল্টারেশন। লিমিটেশন অফ অল্টারেশন অফ এওএ মানে কখন এবং কি কি সময় কোনো কোম্পানি তার এওএ অল্টার করতে পারবে না। মানে ব্যাপার হচ্ছে কোন সিচুয়েশন অ্যারাইজ হলে সেই এওএর ডিসিশনটা ভ্যালিড বলে মানা হবে না। প্রথমত দেখবে আইনের সাথে সঙ্গতি, মেমোরান্ডামের সাথে বিরোধহীন এবং কোম্পানি অ্যাক্ট অ্যান্ড ট্রাইব্যুনালের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। মানে আমি যা চেঞ্জ করতে চলেছি সেটা কখনোই আমার কোম্পানি অ্যাক্টের বাইরে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্ট, এই কোম্পানি অ্যাক্টকে বেস করে আমার কোনো কোম্পানির এমওএ তৈরি হয়, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের কোম্পানির কী কী থাকে? নেম ক্লজ, অবজেক্ট ক্লজ, লাইবিলিটি ক্লজ, আর কি থাকে, ক্যাপিটাল ক্লজ, এই সমস্ত কিছু লেখা থাকে। ঠিক আছে? তো এই মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে কিসের উপর ভিত্তি করে? কোম্পানি অ্যাক্টের উপর ভিত্তি করে। কারণ কখনোই মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন কোম্পানি অ্যাক্টে যা বলা আছে তার বাইরে গিয়ে কখনো তৈরি করতে পারে না। ঠিক আছে? আজকে যদি কোনো সেকশন 8 কোম্পানি হয়, সেকশন 8 কোম্পানি কি বলে? দানশীল কোম্পানি। এবং তোমরা জানো যে সেকশন 8 কোম্পানির আন্ডারে যে সমস্ত কোম্পানিগুলো আসে তারা অনেক কিছু লিমিটেশন আসছে যেগুলো করতে পারবে না। তাহলে অবজেক্ট ক্লজটা সেই কোম্পানি অ্যাক্টের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে। আচ্ছা, এমওএ তৈরি হয়ে গেল, এবার ওই কোম্পানির কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে। তাহলে সেটা কার ওপর ভিত্তি করে তৈরি হবে? সেটা তৈরি হবে কোম্পানির এমওএর ওপর ভিত্তি করে। তার মানে দেখা যাচ্ছে এওএ তৈরি হয় এমওএর ওপর ভিত্তি করে, এমওএ তৈরি হয় কোম্পানি অ্যাক্টের ওপর ভিত্তি করে। কিন্তু কখনোই কেউই এই কোম্পানি অ্যাক্টের বাইরে গিয়ে কোনো কিছু তৈরি করতে পারে না। তার মানে মাস্ট আমি যাই চেঞ্জ করব আর্টিকেলে, যাই চেঞ্জ করব এওএতে, সেটা কখনোই আমার কোম্পানি অ্যাক্টের সাথে অসঙ্গতি রাখবে না, বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের সাথে বিরোধ করবে না, বা ট্রাইব্যুনাল কোনো পারমিশন দিয়েছে তার বাইরে গিয়ে আমি সেই কাজ করতে পারবো না। তার মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যা চেঞ্জ হবে সেই সব কিছু যেন কোম্পানি অ্যাক্ট বা ট্রাইব্যুনালের মত বা মেমোরান্ডামের অন্তর্ভুক্ত থাকতে হবে। সাপোজ তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল 1, আমরা জানি এটা কোম্পানি অ্যাক্টে বলা আছে কোনো সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং কোম্পানির শেয়ার কিনতে পারবে না। এটা আমার কোথায় বলা আছে? কোম্পানি অ্যাক্টেই বলা আছে যে কোনো সাবসিডিয়ারি কোম্পানি তার হোল্ডিং কোম্পানির শেয়ার কিনতে পারবে না। সাপোজ আমি যদি এখন বলি আমি কোম্পানির আর্টিকেলে এই চেঞ্জটা করতে চাই যে আমি এ লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি হয়েও এ লিমিটেডের আমি শেয়ার কিনবো। আমার কোম্পানির নাম এ লিমিটেড, ঠিক আছে? এবং এ লিমিটেড হচ্ছে বি লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি। এটা সাবসিডিয়ারি, এটা হোল্ডিং। তাহলে আমরা রুলস অনুযায়ী কি জানি? সাবসিডিয়ারি কোম্পানি কখনো হোল্ডিং কোম্পানির কোনো শেয়ার কিনতে পারবে না। আমি যদি আর্টিকেলে এখন এরকম চেঞ্জ করতে চাই যে আমার কোম্পানি এই বি লিমিটেডের শেয়ার কিনবে, আমি কি এরকম চেঞ্জ করতে পারবো? কখনো পারবো না, কারণ এটা কি আমার কোম্পানি অ্যাক্টের ঊর্ধ্বে। আমার কোম্পানি অ্যাক্টে এরকম কিছু বলাই নেই। এই রুলসের এগেনস্টে গিয়ে আমি কোনো দিন এওএতে কোনো চেঞ্জ আনতে পারবো না। ঠিক আছে? আচ্ছা,
এক্সাম্পল 2, কোম্পানি অ্যাক্ট বলে সবসময় ডিভিডেন্ড দেওয়া উচিত রেভিনিউ প্রফিট থেকে, রেভিনিউ প্রফিট থেকে, ঠিক আছে। আমি চাইলাম, আমি বোর্ড মিটিংয়ে এরকম ঠিক করলাম যে আজকে আমি এওএতে এই ধরনের চেঞ্জ আনতে চাই যেখানে লেখা থাকবে, এবং আমি ভবিষ্যতে এই কাজটা করতে পারবো, যে আমি কোম্পানিকে আমি ডিভিডেন্ড পে করব আউট অফ ক্যাপিটাল প্রফিট। এটা কোনো দিনও সম্ভব নয়, কারণ ডিভিডেন্ড আউট অফ ক্যাপিটাল প্রফিট থেকে দেওয়া হয় না, আউট অফ রেভিনিউ প্রফিট থেকেই দেওয়া হয়। তার মানে এটা যদি আমি করতে যাই তাহলে আমি কি করছি, কোম্পানি অ্যাক্টের রুলস ভাঙছি, এবং সেটা আমি কখনো করতে পারবো না। তার মানে আমাকে এওএতে যা চেঞ্জ করতে হবে সেটা আমাকে এমওএ আর কোম্পানি অ্যাক্টের সীমানার মধ্যে থেকেই করতে হবে, তার বাইরে গিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। আচ্ছা, আর একটা জিনিস বুঝবে খুব ভালো করে। এক্সাম্পল 3, ধরো কোম্পানি অ্যাক্টে বলা আছে যদি প্রপার্টি সেল করতে হয়, যদি প্রপার্টি সেল করতে হয় তাহলে অর্ডিনারি রেজলিউশন পাস করাতে হবে, ঠিক আছে। অর্ডিনারি রেজলিউশন পাস করালেই হয়ে যাবে। এখন আমি কি চাইলাম, আমি বললাম আমি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে চেঞ্জ করতে চাই যে প্রপার্টি সেল করতে গেলে আমাকে স্পেশাল রেজলিউশন পাস করাতে হবে। বলো এটা ভ্যালিড না ভ্যালিড না? কোম্পানি অ্যাক্ট বলছে আমার অর্ডিনারি রেজলিউশন পাস করালেই হয়ে যাবে, আর আমি এওএতে চেঞ্জ করতে চাইছি যে আমি স্পেশাল রেজলিউশন পাস করাবো। স্পেশাল রেজলিউশন মানে হচ্ছে মিনিমাম 75% শেয়ার হোল্ডারকে এগ্রি থাকতে হবে। তার মানে এই অর্ডিনারি রেজলিউশনে যতজন শেয়ার হোল্ডার ছিল তারা তো অলরেডি স্পেশাল রেজলিউশনের এর মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে এই ধরনের চেঞ্জ কখনোই কোম্পানি অ্যাক্টের বাইরে হচ্ছে না, এই ধরনের চেঞ্জ হবে ভ্যালিড, ঠিক আছে। এই ধরনের চেঞ্জ হবে ভ্যালিড, কারণ এটা কখনোই কোম্পানি অ্যাক্টের ঊর্ধ্বে গিয়ে করা হচ্ছে না। আচ্ছা, এমন কোনো চেঞ্জ করা যাবে না যেটা পাবলিক পলিসির এগেনস্ট হবে এবং কোম্পানির উন্নতির স্বার্থে হবে না। মানে আমাকে অবশ্যই এওএতে এমন কোনো চেঞ্জ করতে হবে যেটা কোম্পানির উন্নতির স্বার্থে হয়। এগুলোর কেস ল আমরা পড়বো এখন, ঠিক আছে। Not to constitute fraud, alteration should be done for company's benefit, যেটা একটু আগে বললাম। কোম্পানির বেনিফিটের জন্য আমি আর্টিকেলের চেঞ্জ করতে পারবো, মানে এমন কোনো চেঞ্জ করব না যেটাতে আমার কোম্পানির কোনো উন্নতি হবে না বা কোম্পানির কোনো লস হচ্ছে।
শুধু শেয়ার হোল্ডারেরই উন্নতি হয়ে যাচ্ছে, কোম্পানির খুব উন্নতি হচ্ছে না, লস হচ্ছে উল্টে, এমন কোনো আর্টিকেলের চেঞ্জ করা যাবে না। দেখো কেস বলছি। ব্রাউন ভার্সেস ব্রিটিশ অ্যাব্রেসিভ হুইল কোম্পানি। কোম্পানির 95% শেয়ার ছিল কিছু সংখ্যক শেয়ার হোল্ডারের হাতে। 98% শেয়ার ছিল কিছু সংখ্যক শেয়ার হোল্ডারের কাছে। বোঝো, ধরে নাও 10 জন আছে, এরা হচ্ছে মানুষ, ঠিক আছে? 10 জন আছে টিমে, এই 10 জনের মধ্যে 8 জন একই দিকে আছে আর 2জনকে সাইড করে দিয়েছে। তার মানে কি মেজরিটি আর মাইনরিটি হয়ে গেল না? তার মানে 8 জন এই 2জনের ওপর প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করিয়ে নিতে পারে। আর এরা কি জানবে আমাদের দলে কেউ নেই, আমরা মাইনরিটি মেনটেন করছি, মানে আমাদেরকে ওদের কথা মানতেই হবে। এখানেও হয়েছে সেম জিনিস। যখনই কোনো কোম্পানির 98% শেয়ার কিছু শেয়ার হোল্ডারের কাছে চলে গেল, এই শেয়ার হোল্ডাররা চাইলো এমন কিছু চেঞ্জ করতে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যে ওই 2% শেয়ার হোল্ডাররাও তাদের শেয়ার এদেরকে বিক্রি করে দিই, মানে 100% ওরা কোম্পানির ওপর শেয়ারগুলো নিয়ে নিতে চাইছিল, ওই 2% যারা মাইনরিটি ছিল তাদেরকে সরিয়ে দিতে চাইছিল। এরা কি করলো, মিটিং ডাকলো, ঠিক আছে, ডাইরেক্টরকে বলে মিটিং ডাকলো, এবং মিটিংয়ে ঠিক হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে এরকম চেঞ্জ আসবে যে মাইনরিটি শেয়ার হোল্ডার have to sell their shares on the request, ঠিক আছে? মানে এই 98% শেয়ার হোল্ডাররা এই 2% শেয়ার হোল্ডারের থেকেও শেয়ারগুলো কিনে নিতে চাইলো। তার মানে এটা এরকম হচ্ছে না কি জোর জুলুম করা বা গুন্ডামি করা, যে কারোর ওপর আমি জোর করে তাদের সত্ত্বটা ছিনিয়ে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু এই অল্টারেশনের বিরুদ্ধে একজন শেয়ার হোল্ডার কেস করে দিল কোম্পানির এগেনস্টে, এবং তাতে কি হলো, মাইনরিটি কোম্পানির কোর্টে ডিসিশন এলো এটা হচ্ছে মাইনরিটিকে ঠকানো হচ্ছে, তার মানে এই রকম অল্টারেশন করা যাবে না, এটা নট ভ্যালিড, কারণ এই ক্ষেত্রে মাইনরিটিকে ঠকানো হচ্ছিল, তার মানে এই ধরনের অল্টারেশন করা যাবে না, শেয়ার হোল্ডারের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল, ঠিক আছে? নেক্সট, দেখো আগের জিনিসটাই ঘুরে ফিরে আবার এলো, দ্য অল্টারেশন শুড নট বি ফ্রড অন মাইনরিটি বাই দ্য মেজরিটি, মানে মেজরিটি মাইনরিটির ওপর কোনো রকম ফ্রড করতে পারবে না। কেসের নাম হচ্ছে
Manier versus Hoopers. Manier versus Hooper's Telegraph Works. দেখো, দুটো কোম্পানি ছিল, কোম্পানি এ, কোম্পানি বি। কোম্পানি এর যারা শেয়ার হোল্ডার ছিল, যারা মেম্বার ছিল, তাদের মেজরিটি আবার কোম্পানি বি এর মেম্বার ছিল। কোম্পানির এর যারা মেম্বার ছিল তাদের মেজরিটি মানে ওই মেম্বারদের বেশিরভাগ সংখ্যকই আবার এই বি কোম্পানির মেম্বার ছিল। ঠিক আছে, তার মানে কি কোম্পানি এ আর বি থেকে যা কিছুই লাভ হবে, লোকসান হবে, সবই তাদের, এরটাও তাদের, বি এরটাও তাদের। তো দেখা গেল কি কোম্পানি এ কোম্পানি বি এর কাছে কিছু টাকা পেত। ব্যাপারটা এরম হয়ে গেল না, তোমারই দুটো দোকান আছে, একটা মুদিখানার দোকান, একটা বই খাতার দোকান। বই খাতার দোকান মুদিখানার দোকানের কাছে কিছু টাকা পায়, তার মানে কে, তুমি তো দুটো দোকানের মালিক। তুমি কি এটা চাইলেই তো করতে পারো যে ঠিক আছে এই দোকানের টাকা ওই দোকানে কেন যাবে, আলটিমেট তো আমার কাছেই আসবে। এটাও হয়ে গেছে সেরকম। কোম্পানি এ কোম্পানি বি এর কাছে কিছু টাকা পেত, তো এই মেজরিটি মেম্বাররা মিলে ঠিক করলো যে কোম্পানি বি যা কিছু টাকা মানে কোম্পানি এ যা কিছু টাকা পাবে বি এর কাছে, বি এর তরফ থেকে সেটা মাফ করে দেওয়া হলো। মানে কোম্পানি এ কে আর কোনো টাকা দেওয়া হবে না, কোম্পানি বি আর কোনো একে টাকা দেবে না, ওটা মাফ করে দেওয়া হলো। কিন্তু এখানে তো মেজরিটি পার্সনরা এরম বলছিল, বাট কোম্পানি বি এর তো আরও অনেক শেয়ার হোল্ডাররা ছিল ওই মেজরিটি ছাড়াও, তাদের স্বার্থ কি বিঘ্নিত হচ্ছে না? অবভিয়াসলি হচ্ছে, কারণ এটা মেজরিটি মিলে করছে, বাট বাকি শেয়ার হোল্ডারদের কি, তাদের তো লস হচ্ছে না। তার মানে এই ধরনের অল্টারেশন যখনই করার প্রস্তাব দিল এবং এই ঘটনাটা যখন কোর্ট অবধি গেল, কোর্টের রায় এটা দাঁড়ালো যে এটা মাইনরিটির সাথে ফ্রড করা হচ্ছে। ঠিক আছে, এখানে কোম্পানির কোনো বেনিফিট হচ্ছে না, সুতরাং এই ক্ষেত্রে এরকম অল্টারেশন মানা হবে না, এই ধরনের অল্টারেশন করা যাবে না। কারণ এই ক্ষেত্রে যেরকম মাইনরিটি শেয়ার হোল্ডাররা বিঘ্নিত হচ্ছে, সাথে সাথে কোম্পানিরও লস হচ্ছে। তার মানে কি 100%-এর মধ্যে 80%রা কী হচ্ছে, এই কোম্পানির ওই কোম্পানির দেনা নেওয়ার মধ্যে মিটিয়ে নিচ্ছে, বাট বাকি যে 20% আছে তাদের তো লস হচ্ছে না। তার মানে সেই 20%-দেরও লস হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানিরও লস হচ্ছে। কোম্পানির লস হওয়া মানে সমস্ত শেয়ার হোল্ডারদেরই লস হওয়া, সুতরাং এইখানে কারোরই বেনিফিট হচ্ছে না। এই ধরনের অল্টারেশন অফ এওএ করা যাবে না। ক্লিয়ার? নেক্সট, alteration not to be done for breach of contract.
কেসের নাম। দেখবে, সাউদার্ন ফাউন্ড্রিজ লিমিটেড ভার্সেস শেইল। কি হয়েছিল এই কেসে? কোম্পানি, ধরে নাও মিস্টার এসকে কোম্পানির এমডি হিসেবে 10 বছরের জন্য নিয়েছিল এবং এগ্রিমেন্ট করিয়ে নিয়েছিল। এই ঘটনাটা হয়েছিল 93-তে, ঠিক আছে, 21/12/93। তার মানে এগ্রিমেন্টে কি করা ছিল? মিস্টার এস এই কোম্পানির এমডি হিসেবে জয়েন করছে এবং কতদিন থাকবে এমডি হিসেবে? 10 ইয়ার্স পর্যন্ত। তার মানে এই এগ্রিমেন্টটা অবভিয়াসলি একটা পার্সোনাল এগ্রিমেন্ট বা পার্সোনাল কন্ট্রাক্ট। এর সাথে কোম্পানি অ্যাক্টের কোনো যোগাযোগ নেই। আমি কোম্পানির মধ্যে কাকে এমডি হিসেবে জয়েন করাবো সেটা সম্পূর্ণ কোম্পানির ব্যাপার। কোম্পানি অ্যাক্টের সাথে এর কোনো তুলনা নেই। কোম্পানির অ্যাক্টে এরম কিছু লেখা নেই যে তুমি কত বছরের জন্য কাকে এমডি হিসেবে নিতে চাও বা নিতে চাও না। কোম্পানি অ্যাক্টে এই সম্বন্ধে কিছু লেখা নেই। এটা হচ্ছে পার্সোনাল কন্ট্রাক্ট। ঠিক যেমন ধরো আমি কোনো কোম্পানিতে কাজ করতে চাইছি, কাজ করতে গেছি, আমার ইন্টারভিউ হয়েছে, আমি সিলেক্টেড হয়েছি। তো আমার সাথে কোম্পানির একটা এগ্রিমেন্ট হলো যে 5 বছরের আগে কোম্পানি আমাকে বার করতে পারবে না, ঠিক আছে। তার মানে কি এটা কি কোম্পানি অ্যাক্টে লেখা ছিল? অবভিয়াসলি না। এটা আমার সাথে কোম্পানির একটা পার্সোনাল কন্ট্রাক্ট। এর সাথে কোম্পানি অ্যাক্ট বা মেমোরান্ডাম বা আর্টিকেলের কোনো যোগাযোগ নেই। এটা পার্সোনাল কন্ট্রাক্ট। তো এরকম অবস্থায় কিছু বছর যাওয়ার পর মিস্টার এসকে আর পছন্দ হচ্ছিল না। ওখানে যারা ম্যানেজার ছিল সেই ম্যানেজারের মধ্যে একজন চেঞ্জ হয়ে গেছে এবং সেই ম্যানেজারের সাথে মিস্টার এসের খুব ঝগড়া হচ্ছে। মিস্টার এসকে একদম পছন্দ হচ্ছে না। তো সে কি করলো? স্পেশাল রেজলিউশন পাস করে অল্টারেশন অফ আর্টিকেলে এরম লিখলো যে নতুন রুল আনলো, ম্যানেজমেন্ট ক্যান রিমুভ এমডি, ঠিক আছে, ম্যানেজমেন্ট ক্যান রিমুভ এমডি। চলো স্পেশাল রেজলিউশন পাস করালো এবং এতে রুল নিয়ে আসলো, নতুন রুল যে ম্যানেজমেন্ট ক্যান রিমুভ এমডি। তার মানে ম্যানেজমেন্ট যদি তোমাকে ভোট দিয়ে দেয়, মেজরিটি ম্যানেজমেন্ট, তুমি আর ওখানে এমডি হিসেবে কাজ করতে পারবে না। তার মানে তোমার পার্সোনাল কন্ট্রাক্টটা ওখানে আর ভ্যালিড থাকলো না। এই ধরনের যদি অল্টারেশন করা হয় তার মানে অবশ্যই এই যে এমডি হিসেবে যারা কাজ করছে বা কোম্পানির সাথে যারা কাজ করছে তাদের তো স্বার্থবিঘ্নিত হবে, ঠিক আছে। তো কোর্ট রায় দিল এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল কন্ট্রাক্ট, এর সাথে কোম্পানি অ্যাক্টের কোনো যোগাযোগ নেই। সুতরাং এই ধরনের অল্টারেশন ইনভ্যালিড, মানে এই ধরনের অল্টারেশন করা যাবে না। এক্ষেত্রে আরও একটা এক্সাম্পল আছে। ধরো মিস্টার একে এমডি হিসেবে জয়েন করিয়েছে এবং স্যালারি হচ্ছে 20,000, ধরে নাও ছোটোখাটো কোম্পানি 20,000। তো কাজ করার পরে কোম্পানির ডিরেক্টরদের মনে হলো যে এনার মাইনেটা অনেকটা বেশি, আমরা এফোর্ড করতে পারবো না, তাহলে কি করব? এতে অল্টার করো, ঠিক আছে, এবং নতুন রুল অ্যাড করো যে আমরা এমডিদের 10,000-এর বেশি
সরি 15,000-এর বেশি টাকা দিতে পারবো না। এমডিদের মাইনে ওখানে নির্দিষ্ট করা হলো কোথায়? এওএতে। ঠিক আছে, কিন্তু আদালত বলছে এই ধরনের অল্টারেশনও করা যাবে না, তার কারণ এমডির সাথে তোমার যে কন্ট্রাক্ট হয়েছে এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল কন্ট্রাক্ট, এবং এটা চেঞ্জ করা মানে হচ্ছে কোথাও না কোথাও এর লস, এবং তুমি এই ধরনের কোনো অল্টারেশন এওএতে আনতে পারো না যাতে তুমি প্রিভিয়াস কোনো কন্ট্রাক্টটা বাতিল করতে চাইছো সেই এফেক্টটা এওএতে আনছো। ঠিক আছে, মানে আমি এই কন্ট্রাক্টটাকে বাতিল করতে চাইছি এবং তার জন্য আমি এওএতে চেঞ্জ আনছি, এটা কখনো হবে না। আদালত বলল এই ধরনের কন্ট্রাক্ট করা যাবে না যেখানে তুমি প্রিভিয়াস কোনো কন্ট্রাক্টকে বাতিল করে দিচ্ছ এওএতে অল্টার করিয়ে, তার মানে এটাও ইনভ্যালিড। বোঝা গেল? দেখবে ভালোভাবে। এওএ কি? ধরো তুমি হচ্ছ একজন ডাইরেক্টর, মানে তুমি যদি ডাইরেক্টর হও তোমার হাতে কিন্তু সব পাওয়ার নেই, তোমাকে কিছু রুলস মেনটেন করে কোম্পানি চালাতে হবে। এই রুলসগুলো কোথায় লেখা থাকবে? এওএতে লেখা থাকবে, এবং এওএতে এই রুলসগুলো কার বেসিসে লেখা থাকবে? কোম্পানির এমও এর ওপর ভিত্তি করে লেখা থাকবে। ঠিক আছে, এবং এমওএ তৈরি হবে অবভিয়াসলি কোম্পানি অ্যাক্টকে বেস করে। তার মানে তুমি যদি হও বাড়ির ছেলে, এওএ হচ্ছে তোমার মা, এমওএ হচ্ছে তোমার বাবা, আর কোম্পানি অ্যাক্ট হচ্ছে তোমার দাদু। মানে সেই যে রুলস বানিয়ে গেছে সেই রুলস মেনটেন করেই বাবা ফ্যামিলি চালাচ্ছে, এবং বাবার রুলস মেনটেন করেই মা তোমাকে চালাচ্ছে। সিম্পল হিসেব, এটাই হচ্ছে এই চারজনের সম্পর্ক। ঠিক আছে, তার মানে এওএতে চেঞ্জ অবশ্যই মেমোরান্ডাম বা কোম্পানি অ্যাক্টের বাইরে গিয়ে করা যাবে না। যেটা কোম্পানি অ্যাক্টে বলা আছে আমি তার মধ্যে থেকে আমি কোনো অল্টারেশন করতে পারবো। আচ্ছা, আরও একটা কেস ল। Article must not deprive any person of his right. Deprive মানে হচ্ছে বঞ্চিত করা। আর্টিকেলে এমন কোনো চেঞ্জ করা যাবে না যেটা কোনো পার্সনের রাইট থেকে তাকে বঞ্চিত করে। রাইট মানে হচ্ছে অধিকার, হ্যাঁ, অধিকার থেকে তাকে বঞ্চিত করে। ঠিক আছে, কেস লর নাম হচ্ছে অ্যালেন ভার্সেস রিফস অফ ওয়েস্ট আফ্রিকা লিমিটেড। ভালোভাবে দেখবে, কোম্পানির একজন শেয়ার হোল্ডার ছিল মিস্টার এ। এ মানে হচ্ছে অ্যালেন। ঠিক আছে, মিস্টার এ, যার কাছে দু ধরনের শেয়ার ছিল, ফুললি পেইড, পার্টলি পেইড। ঠিক আছে, পার্টলি পেইড মানে হচ্ছে ধরো 100টা শেয়ারের মধ্যে তুমি 50টা টাকা দিয়েছো, 50টা টাকা দাওনি, বা 50টা শেয়ারের তুমি হাফ টাকা দিয়েছো। ঠিক আছে, 100 টাকা করে দাম, তুমি হচ্ছে 50টা শেয়ারের 50 টাকা করে দিয়েছো, তার মানে এখনও তোমার আরও 50 টাকা দেওয়া বাকি। এই ধরনের শেয়ারকে বলা হয় পার্টলি পেইড শেয়ার। তার মানে মিস্টার এর কাছে দু ধরনের শেয়ার ছিল, ফুললি পেইড
অ্যান্ড পার্টলি পেড। কোম্পানির এওএতে লেখা ছিল রাইটস অফ লিয়েন অন পার্টলি পেড শেয়ার। মানে যে শেয়ারের তুমি এখনো টাকা দাওনি বা তোমার যে শেয়ারের ওপর এখনো টাকা দেওয়া বাকি, তার ওপর কার সত্ত্ব আছে? কোম্পানির। ঠিক আছে, রাইট অফ লিয়েন, কোম্পানির সত্ত্ব আছে সেই পার্টলি পেড শেয়ারের ওপর। ক্লিয়ার? এবার কি হলো, মিস্টার এ ডাইড, মারা গেল। যখন কেউ মারা যায় তার শেয়ারগুলো অটোমেটিক্যালি ট্রান্সমিট হয়ে যায়। ট্রান্সমিট, যখন কেউ মারা যায় সেই ক্ষেত্রে আমরা কখনো শেয়ার ট্রান্সফার বলি না, আমরা কি বলি? ট্রান্সমিট, যেটা অটোমেটিক্যালি চলে যায়। আর ট্রান্সফার করা মানে আমি ইচ্ছাকৃত আমার শেয়ার কাউকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সফার। তো মিস্টার এ মারা গেছে, তো এর শেয়ারগুলো অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেল এর ছেলের কাছে। ঠিক আছে, তো ছেলের কাছে এখন কি কি শেয়ার আছে? ফুললি পেড শেয়ার আছে, পার্টলি পেড শেয়ার আছে। এই রকম অবস্থায় কোম্পানি তার এওএতে চেঞ্জ আনলো। কোম্পানির এওএতে চেঞ্জ এনে বলল, যতক্ষণ না তুমি পার্টলি পেড শেয়ারের ফুল টাকা পেমেন্ট করে দিচ্ছ, পার্টলি পেড তো আমাদের হবেই, সঙ্গে সঙ্গে তোমার ফুললি পেডের ওপরেও আমার রাইট অফ লিয়েন থাকবে। মানে কি, এটার 50টা শেয়ার ছিল, এটার পুরো টাকা দেওয়া হয়ে গেছে 100 টাকা করে। ঠিক আছে, মানে 5,000 টাকা ফুল পেড করা হয়ে গেছে। এটারও 50টা শেয়ার ছিল 100 টাকা করে, কিন্তু এটার এখনও 2,500 টাকা দেওয়া হয়েছে, এখনও 2,500 টাকা বাকি। তার মানে কোম্পানি এওএতে চেঞ্জ এনে এটা বলল যে যতক্ষণ না তুমি এই বাকি 2,500 টাকা পেমেন্ট করছো, ততক্ষণ পর্যন্ত এই শেয়ারের ওপরে তো আমাদের সত্ত্ব আছেই, সঙ্গে সঙ্গে তোমার কাছে যা ফুললি পেড শেয়ার আছে তার ওপরেও আমাদের সত্ত্ব থাকবে। ক্লিয়ার? তার মানে লিয়েন অন partly paid and as well as fully paid। যদি তোমার শেয়ার বাবদ 1 টাকাও বাকি থেকে থাকে তাহলেও কোম্পানির লিয়েন থাকবে ফুললি পেড আর পার্টলি পেড দুটোর উপরেই। ঠিক আছে, তো এবার এর গায়ে ঝাল লেগেছে, কারণ কি এই শেয়ারগুলো এখন এর কাছে ছিল। ঠিক আছে, এ ভাবলো যে ঠিক আছে পার্টলি পেড যাচ্ছে যাক, ফুললি পেড তো অ্যাটলিস্ট আমার হবে, সেটাও হচ্ছে না। তো এ কি করলো, কোর্টে গিয়ে কেস করলো। ঠিক আছে, কেস করে 3টে জিনিস বলল, ভালোভাবে শুনবে, 3টে জিনিস বলল। প্রথমত, আমার বাবা যখন শেয়ার কিনেছিল তখন এও এর এই রুলসটা দেখেই কিনেছিল যে পার্টলি পেড শেয়ারের ওপর কোম্পানি লিয়েন থাকবে, ফুললি পেডের ওপর কোম্পানির কোনো অধিকার থাকবে না। তো প্রথমত এটা দেখেই কিনেছিল, তার মানে এওএ চেঞ্জ করা মানে হচ্ছে এখন আমাদের সাথে এটা ফ্রড করা হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড বলল এওএতে চেঞ্জ আনো, তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটা এই শেয়ার থেকে কেন, আমাদের পরে যারা শেয়ার কিনবে তাদের থেকে লাগু করো। মানে হচ্ছে এও এই শেয়ারগুলো কোন শেয়ারগুলো, যেগুলো যখন এওএতে এই ধরনের রুলস ছিল তখনের কেনা। তার মানে কোম্পানি যখন এওএতে চেঞ্জ করবে সেই চেঞ্জ পূর্ববর্তী ডেটের থেকেও অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এই ছেলের বক্তব্য ছিল তোমরা চেঞ্জ করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পূর্ব অ্যাকোয়ার করা শেয়ারের ওপর কেন এটা লাগু করছো, এরপরে যারা কিনবে তাদের ওপর লাগু করো, তাহলে আই এম ওকে উইথ ইট। ঠিক আছে, তার মানে এটা কোনো ভুল কথা বলেনি। বাট রুলস হচ্ছে এটাই, যখন এওএ চেঞ্জ করা হয়, যখন এওএ চেঞ্জ করা হয় এটা
রেট্রোস্পেকটিভ এফেক্টে চেঞ্জ হয়। রেট্রোস্পেকটিভ এফেক্টে চেঞ্জ হয় মানে হচ্ছে যখনই এই চেঞ্জটা চলে এলো, কোথাও কোম্পানির এওএ এমওএ কোথাও আর লেখা থাকবে না যে কোম্পানি একসময় এই রুলস চালাতো। মানে এবার থেকে যারাই কোম্পানির এওএ পড়বে শুধুমাত্র এই রুলসটাই দেখতে পাবে, সেটা কোম্পানির জন্ম থেকেই এই রুলস লেখা থাকবে। মানে রেট্রোস্পেকটিভ এফেক্ট যে ডেট থেকে চেঞ্জ হয়েছে তার পূর্ববর্তী ডেট থেকেও এটা এফেক্টিভ বা অ্যাপ্লিকেবল হবে, এটাই হচ্ছে রেট্রোস্পেকটিভ এফেক্ট। আর প্রসপেকটিভ কি, যে পরবর্তী বা ফিউচার কোনো টাইম থেকে সেটা অ্যাপ্লিকেবল হবে। বাট এই ধরনের প্রসপেকটিভ এফেক্ট এও এর ক্ষেত্রে দেখা যায় না। এও এর চেঞ্জ মানেই হচ্ছে সেটা রেট্রোস্পেকটিভ এফেক্ট, মানে পূর্ববর্তী কি ছিল না ছিল তার কোনো নাম ও নিশান থাকবে না। এই রুলসটাই প্রথম থেকে অ্যাপ্লিকেবল হয়েছে এরকমই দেখানো হবে এওএতে। ঠিক আছে, তার মানে এখন কি হলো, সন ছেলে কি করলো, অ্যালানের ছেলে কোর্টে গিয়ে কেস করলো। কোর্ট রায় দিল এই ক্ষেত্রে যে এই ধরনের চেঞ্জ ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ এই ক্ষেত্রে কারোর কোনো কিছু থেকে কাউকে বঞ্চিত করা হচ্ছে না, এটা করা হচ্ছে কোম্পানির উন্নতির স্বার্থে। ঠিক আছে, এটাতে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে না। তোমার শেয়ার আমি নিয়ে নিচ্ছি না, তোমার শেয়ার অটোমেটিক্যালি কারোর কাছে চলে যাচ্ছে না, বা তোমার শেয়ার কোম্পানিও নিয়ে নিচ্ছে না। এই রুলসটা শুধুমাত্র আনা হয়েছে কোম্পানির উন্নতির স্বার্থে। কিভাবে উন্নতি? কারণ কেউ কেউ চাইবে না, আচ্ছা ঠিক আছে পার্টলি পেইডের শেয়ারের টাকা দিয়ে নি, ওটা কোম্পানি নিয়ে নেবে, নিয়ে নিক, ফুললি পেড তো আমার থাকবে। বাট অ্যাকচুয়ালি যদি সবাই এরকম মনে করতে থাকে তাহলে অ্যাকচুয়ালি তো কোম্পানির লস। কোম্পানি এটাই চায় না যে কেউ এরকমও করুক, কোম্পানি চায় তার ফুল প্রফিট হোক, এবং কোম্পানির প্রফিট হওয়া মানেই কিন্তু শেয়ার হোল্ডারের প্রফিট হওয়া। ধরো 50% শেয়ার হোল্ডার এরকম ভাবলো, আচ্ছা পার্টলি পেড চলে যাচ্ছে, যাক ওটা কোম্পানির হয়ে যাক, ফুললি পেড তো আমার থাকবে। বাট বাকি 50% যারা সৎ তারা তো এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কারণ কোম্পানির লস হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরও লস হচ্ছে। তার মানে কোম্পানি চায় না কোনোভাবেই কোম্পানির লস হোক। তাই জন্য কি বলা হলো, তোমার যদি 1 টাকাও বাকি থাকে পার্টলি পেড শেয়ারের জন্য, তাহলে এই দু রকম শেয়ারের ওপরেই আমাদের লিয়েন থাকবে। ঠিক আছে, সুতরাং এটা কোর্টের এই ধরনের অল্টারেশনকে কি করা হলো, ভ্যালিড করা হলো, কারণ এটা কি কোম্পানির উন্নতির স্বার্থে। আশা করি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট টপিক থাকবে আমার ডক্ট্রিন অফ আলট্রা ভাইরাস।